একটা টপিক আছে মেনলি যেরকম আলো চলতড়ি জৈব রসায়ন যেগুলো থেকে একটু তোমাদের হার্ড লাগে এবং কঠিন লাগে, যেগুলো করতে সমস্যা হয়, তো সেগুলো আমি আগে আপলোড করে দেবো। ঠিক আছে, মানে সেগুলো আমি সবার আগে করাবো, মানে যদি ফিজিক্যাল সায়েন্সের অন্য কোনো চ্যাপ্টার পড়াতে যাই তার আগে আমি ওগুলো পড়িয়ে আমি জাস্ট শেষ করবো আগে ওটা। যাকে এবার আসি মেন কথায়, অঙ্কতে ফিরবো তার আগে দুটো আর চার পাঁচটা কথা বলি, একটু ওয়েট করে যাও। সেটা হচ্ছে যে দেখো আজকে তো টিচার্স ডে, তো টিচার্স ডেতে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থেকো, সমস্ত স্টুডেন্টরা যারা আমাদের এই ভিডিও দেখছো তাদেরকে সবার জন্য অনেক শুভকামনা রইল, জীবনে অনেক উন্নতি করো, অনেক বড় হও। এবং আর একটা কথা হচ্ছে, আমি জানি যে একটা স্টুডেন্টকে তাকে কত কঠিন পরিস্থিতির মধ্যেই যেতে হয়। আমাদের টিচারদের কথা বাদই দিলাম, আমি নিজেকেও যদিও টিচার বলে মনে করি না, যারা টিচার রয়েছে বড় বড় যারা শিক্ষকেরা রয়েছেন বা অন্য যারা ব্যক্তিরা রয়েছেন, ঠিক আছে, তো তাদের তো মানে তাদের লাইফ নিয়ে আর আমার বলার মতন সেই যোগ্যতাও নেই। তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যে সমস্ত স্টুডেন্টরা ভিডিওটা দেখছো, একটা স্টুডেন্টকে তুমি যদি বলো যে তাকে শুধুমাত্র পড়াশোনা করতে হয়, না, তার কাছে কিন্তু পড়াশোনাটা মানে কিন্তু তাকে মানসিক যেরকম কষ্ট গ্রহণ করতে হচ্ছে, তার সাথে সাথে তার কিন্তু হচ্ছে তোমার কি না হচ্ছে তার শারীরিক কষ্টও হচ্ছে। ঠিক আছে, তাকে শুধুমাত্র যে পড়াশোনা মানে তো পড়াশোনা নয়, তো সেখানে তার শারীরিক কষ্টও আছে এবং তার সাথে সাথে বিভিন্ন মানসিক কষ্ট আছে। একটা স্টুডেন্টকে দুরকম প্রেশার নিতে হয়, শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, পড়াশোনা করো, এটুকুই বলার ছিল। আর আমি আর কি বলবো আজকের দিনে, আমার কাছে আমি বেশি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। আর একটা কথা সেটা হচ্ছে যে আজকে যেহেতু তোমাদের টিচার্স ডে, তো জেনারেলি টিচার্স ডেতে পড়ায় না বা ছুটি ফুটি থাকে, তোমরা খুব মানে বিভিন্ন শিক্ষকেরা পড়ান না, স্যাররা পড়ান না, ছুটি ফুটি থাকে, কারণ তোমরাই ডিমান্ড করো। মেনলি স্যাররা পড়াতে চান সবসময়, তোমরাই ডিমান্ড করো যে স্যার পড়বো না, আজকে তো দিনটা ছুটি দিন। সোমনাথ স্যারের কাছে সব হয় না, সোমনাথ স্যার রোজ পড়ায়। ঠিক আছে, টিচার্স ডের কাছে সব দিন পড়া, যেদিনকে ভালো করে পড়া করবে সেদিন। আজকের কোনো ছুটি নেই তোমাদের, আজকেও পড়া। এবং যারা আমার বাড়িতে আমার কাছে যারা পড়ে, আমাদের কোচিং সেন্টারে বা আমাদের বাড়িতে যারা পড়ে, তাদেরকেও আমি আজকে পড়িয়েছি। ঠিক আছে, মানে তারাও পড়েছে, তারাও বিরক্ত বোধ হচ্ছিল যে স্যার আজকে টিচার্স ডের দিনটা অন্তত ছুটি দিতে পারলেন না। আমার কাছে কোনো ছুটি ফুটি নেই ভাই, সব দিন পড়া। ঠিক আছে, তো আর কথা বলবো না, 3 মিনিট তোমাদের নষ্ট করলাম, তোমাদের মূল্যবান 3 মিনিট সময়। ঠিক আছে, অনেকে বলবে বহুত ফালতু বকেন আপনি, 3 মিনিট সময় আমাদের নষ্ট করে দিলেন। জানেন 3 মিনিট সময়ের দাম 3 কোটি টাকা, আমাদের কি নষ্ট করে দিলেন। চলো অঙ্কতে চলে আসি। 14 দাগের একের দাগ থেকে 14 একের দাগ থেকে তোমাদের অঙ্কগুলো বাকি ছিল। তো সেখানে কি বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 12 সেমি, আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি। তাহলে বলছে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো এখানে অনেকে ভাবছো যে ফিজিক্যাল সায়েন্সের ভিডিও স্যার বানানো বন্ধ করে দিয়েছে, ফিজিক্যাল সায়েন্স বানাবে না, সব করিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যখন আমি বলেছি করাবো, मैंने जो एक बार कमिटमेंट कर दी तो मैंने कर दी। ठीक है, तो मैंने मेरे खुद की भी नहीं सुनती। ঠিক আছে, তো যাকে এবার মেন জায়গায় চলে আসি, সেটা হচ্ছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে হচ্ছে 12 সেমি। দেখো উচ্চতাকে আমরা কি দিয়ে লিখতে পারি, উচ্চতাকে আমরা লিখতে পারি হচ্ছে এইচ দিয়ে, তাই তো। তো এইচের ভ্যালু কত বলে দিয়েছে 12 সেমি। ঠিক আছে, আর শঙ্কুর কি বলে দিয়েছে, শঙ্কুর আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি, যেটা বলে দিয়েছে আমি সেটাই লিখেছি। তারপরে কি বলছে তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো ব্যাসার্ধ আমি জানি না, তো ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিলাম, এই আরটা অর্থাৎ ব্যাসার্ধটা কত সেটাই আমাদেরকে বার করতে দিয়েছে। ওকে, তো হেভি ইজি অঙ্ক, একদম আরামসে করে দেবে। দেখো শঙ্কুর যে আয়তন, তার ফর্মুলা কি হয়, তার ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়। ঠিক আছে, তো এটার মান কি দেওয়া আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 100 পাই ঘন সেমি। তাহলে 100 পাই লিখে দিলাম। দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো এটার ভ্যালু কত দেওয়া আছে 100 পাই, তাহলে লিখেছি 100 পাই। ঠিক আছে, এইচ এর যে মানটা, দেওয়া আছে 12, তাহলে এখানে এইচ এর যে জায়গাটা সেখানে আমি কত বসাবো, 12 বসাবো, তাই তো। তাহলে আমরা এখানে 12 বসাচ্ছি, তাহলে দেখো 1/3 পাই এর জায়গাতে পাই ইন্টু আর স্কোয়ারের জায়গাতে আর স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু কত 12 ইকুয়াল টু কত 100 পাই। ঠিক আছে, দেখো উচ্চতা মানে কি, উচ্চতা মানে হচ্ছে এইচ, এই এইচ এর যে মানটা সেটা দিয়ে দিয়েছে 12, তো এইখানে যে এইচ যেটা হবে তার জায়গায় 12 লিখলাম। আচ্ছা এই জিনিসটা এলো কোথা থেকে, শঙ্কুর যেটা আয়তন তার ফর্মুলা হচ্ছে এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো এখানে যে এইচ এর যে মানটা, এইচ এর মানটা কত, এইচ এর মানটা 12, তাহলে এইচ এর মানটা হচ্ছে 12। এবার দেখো 3 আর 12 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে 4।
এবার দেখো এখানে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 4 রয়েছে, তাহলে আমাদেরকে আর এর মান বার করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে শুধুমাত্র আর স্কোয়ারকে রেখে দেবো, আর এইখানের পাই আর এইখানে থাকা 4টাকে নিয়ে ওপাশে চলে যাব। তাহলে এখানে দেখো 100 পাই যেরম আছে থাকলো, পাই আর 4 গুণে আছে, এটা এপাশে নিচে আসলে ভাগে চলে আসবে। তাহলে পাই ইন্টু হয়ে যাচ্ছে 4, এখানের পাই আর পাই কেটে গেল, 4 আর 100 কেটে গেল, ওপরে থাকলো হচ্ছে 25। 100কে 4 দিয়ে ভাগ করে দেখবে 25 আসে। তাহলে এখানে কি হচ্ছে, তোমার আর স্কোয়ারের মান হচ্ছে তোমার 25। এখানে শুধুমাত্র আর এর মান বার করতে হবে, যেটা হবে তোমার √25। আর √25 এর মান কত হয়, 25-এর রুট করা মানে হয় হচ্ছে তোমার দুটো 5-এর গুণ। দুটো 5 মানে কি হয়, একটা 5 বাইরে বেরোয়। দেখো 25 মানে কি, 25 মানে হচ্ছে 25 মানে আমরা এখানে কি জানি, একটা 5 ইন্টু হচ্ছে আর একটা 5। তাহলে দুটো 5-এর মধ্যে থেকে কটা 5 বাইরে বেরোবে, একটা 5। তাহলে আর এর কি মান দাঁড়িয়ে গেল 5, অর্থাৎ এটার যে ব্যাসার্ধটা কত দাঁড়িয়ে গেল, আর এর মান দাঁড়িয়ে গেল হচ্ছে 5, অর্থাৎ 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা চলে আসলাম কত দাগের অঙ্ক, 14-র 1-এর দাগের অঙ্কটা। নেক্সট অঙ্কতে চলে আসা যাক। তো দেখো 2 নম্বরের যে অঙ্কটা দিয়েছে সেখানে কি বলছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। বলছে পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা হবে সেটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হবে। তাহলে কি বলছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা কি বলে দিয়েছে যেটা পার্শ্বতলের ক্ষেত্রফলটা হবে ভূমির যা ক্ষেত্রফল, সেই ভূমির ক্ষেত্রফলের কত গুণ, ভূমির ক্ষেত্রফলের হচ্ছে তোমার √5 গুণ। তাহলে এইটা লিখেছি। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি বলে দিয়েছে, ভূমির ক্ষেত্রফলের কত গুণ, √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড অঙ্কটা বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে যা বলেছে সেটাই লিখেছি। এবার কি হচ্ছে দেখো, পার্শ্বতলের যে ক্ষেত্রফল তার ফর্মুলা কি হয়, তার ফর্মুলা হয় শঙ্কুর ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার পাই আর এল, যেখানে এলটা কি শঙ্কুটার তির্যক উচ্চতা, আরটা কি শঙ্কুর ব্যাসার্ধ। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল বলেছে, ভূমির ক্ষেত্রফল, আর একটা শঙ্কুর ভূমি কীরকম দেখতে হয়, অনেকটা বৃত্তের মতো হয়, তাই তো, পুরোটাই বৃত্তের মতো, অনেকটা বলছি। এই যদি শঙ্কু হয়, শঙ্কুর এই নিচটা অর্থাৎ ভূমিটা কিসের মতো, বৃত্তের মতো। বৃত্তের যদি ব্যাসার্ধটা যদি তুমি এইখানে সেন্টার ধরে এই ব্যাসার্ধটাকে যদি তুমি আর বলে মনে করে নাও, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কি বেরোয়, পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কি বসবে, যে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। বলো এটা বুঝলে কিনা। শঙ্কুর যেটা ভূমি হয় সেই ভূমিটা হয় বৃত্তের মতো, বৃত্তের ব্যাসার্ধ আর হলে সেই বৃত্তের ভূমির অর্থাৎ বৃত্তের বা ভূমিটার ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার। তার সাথে কত গুণ আছে, √5। তাহলে কি লিখবো, ইন্টু √5। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানের আমি যদি এল এর মানটা বার করবার চেষ্টা করি, তাহলে এল ইকুয়াল টু কী হয়ে যাবে, এই পাই আর আরটা এইটার নিচে ভাগে চলে যাবে। এই পাই আর আর, এই যে এইটুকু পার্ট, এই পাই আর এই আর, এই দুটো জিনিস এর নিচে ভাগে চলে যাবে। তাহলে পাই আর স্কোয়ার থাকলো, ইন্টু √5 থাকলো, নিচে কি ভাগে চলে আসলো, পাই আর আর, পাই কাটলো, আর স্কোয়ার আর কাটলো, তাহলে এখানে একটা আর পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে ভালো কথা, শঙ্কুটার কি উচ্চতা। ঠিক আছে, ভালো কথা। তাহলে দেখো এখান থেকে আমার এল এর মান কি দাঁড়িয়ে যাচ্ছে, আমার আর √5, তাই তো, এল এর মান দাঁড়াচ্ছে আর √5। এবার এই আর √5-এর এখানে আমি বর্গ করে দিচ্ছি, এল এর এখানে আমি বর্গ করে দিচ্ছি, দিলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, এল স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার আর স্কোয়ার ইন্টু দাঁড়াচ্ছে হচ্ছে 5। বলো এটা বুঝলে কিনা। যদি এল এর মান দাঁড়িয়েছিল আর √5, এবার আমি এল এর এইখানে আমি বর্গ করেছি, তাহলে এপাশে বর্গ করা মানে আমাকে এপাশেও বর্গ করতে হবে। এপাশে কি আছে, আর √5, তাহলে তার আমি কি করব, বর্গ করব। আচ্ছা, এল এর যদি বর্গ করি এল স্কোয়ার হয়, আর এর যদি বর্গ করি আর স্কোয়ার হয়, √5-এর যদি বর্গ করি 5 হয়। বলো এটুকু বুঝতে পেরেছো কিনা। তাহলে এতটা নিশ্চয়ই বোঝা গেছে। এইবার দেখো এল স্কোয়ার, যদি আমরা এই একটা শঙ্কু বলে মনে করি, শঙ্কুর এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার কি হয়, ব্যাসার্ধ হয়। এইখান থেকে এইটা কি হয়, আমার উচ্চতা হয় এইচ, এইটা আমাদের কি হয়, এল হয়। আমরা এটুকু বুঝতে পারছি যে এই যে এটা হচ্ছে একটা অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের কি না হচ্ছে ভূমি। তাহলে এই সমকোণী ত্রিভুজটার জন্য এটা আমাদের লম্ব, যেটা হচ্ছে আমাদের এইচ, যেটা আমাদের ভূমি সেটা হচ্ছে আমাদের মানে তোমার যেটা সেটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা। তাহলে যেটা আমাদের অতিভুজ যেটা, সেটার স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার
প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে এল স্কোয়ার ইকুয়াল টু কী বেরোবে, আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। বলো এটুকু বুঝেছো কিনা? এটুকু তো তোমরা আগে যারা শঙ্কুর সবকটা পার্ট দেখেছো তারা জানো যে এল স্কোয়ারের মান হয় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো আমরা এই যে এল স্কোয়ারটা রয়েছে সেইটা এখানে এনে বসিয়ে দিচ্ছি। যারা এই জিনিসটা কী করে এলো বুঝতে পারোনি তাদেরকে একবার বলে দিচ্ছি, এটা যদি আমরা অতিভুজ বলে মনে করি, এই অতিভুজটার যেটা স্কোয়ার অর্থাৎ এলের যেটা স্কোয়ার সেটা মানে হচ্ছে এই লম্বটার স্কোয়ার আর হচ্ছে এই নিচের ভূমিটার স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ারের মান কি দাঁড়িয়ে গেল, আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ারের জায়গাতে আমরা কত লিখব, এল স্কোয়ারের জায়গাতে আমরা লিখব আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার আর স্কোয়ারের সাথে 5-এর গুণ মানে 5 আর স্কোয়ার। এবার এই প্লাস আর স্কোয়ারটা ওপাশে পাঠাচ্ছি। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে আমাদের এইচের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের হচ্ছে তোমার 5 আর স্কোয়ার তো ছিলই, আর এখানে আমি কি পাঠালাম, এই প্লাস আর স্কোয়ারটা ওপাশে পাঠালাম, তাহলে মাইনাস আর স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি দাঁড়িয়ে গেল, এইচ স্কোয়ার ইকুয়াল টু দাঁড়িয়ে গেল 5 আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ারের বিয়োগ মানে দাঁড়িয়ে গেল হচ্ছে 4 আর স্কোয়ার। এইটুকু নিশ্চয়ই বোঝা গেছে যে এইচ স্কোয়ারের জায়গাতে এইচ স্কোয়ার রয়েছে, 5 আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ারের বিয়োগ হচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 4 আর স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমরা এবার এইখানে এনে সমাধান করছি। দেখো এবার আমরা কি করছি, এইচ স্কোয়ারের মান আমাদের কি দাঁড়িয়েছে 4 আর স্কোয়ার। এবার এই আর স্কোয়ারটা আমরা এইচের নিচে নিয়ে নিচ্ছি কারণ আমাদেরকে অনুপাত করতে বলেছে। তাহলে এইচ স্কোয়ার বাই কী হয়ে যাচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 4। আমাদেরকে যদি আমরা এটাকে চাই তো তোমাদের সুবিধার জন্য আমি এরমভাবে লিখতে পারি এইচ বাই আর ইকুয়াল টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, ঠিক আছে। এবার এখান থেকে স্কোয়ার যদি তুলি তাহলে এখানে কী হবে, রুট হবে, তার মানে কী হবে 2 হবে, ঠিক আছে। এবার এইচ বাই আর এর মান কি দাঁড়িয়ে গেল, তাহলে আমাদের এইচ বাই আর এর যে মানটা দাঁড়ালো সেটা দাঁড়িয়ে গেল 2, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে অর্থাৎ 2/1। এবার আমাদেরকে কি বলেছে, উচ্চতার ব্যাসার্ধের অনুপাত করতে। তাহলে দেখো উচ্চতার ব্যাসার্ধের অনুপাত বেরিয়েছে 2:1, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে ইস টু ফর্মে লিখি তাহলে এরকম লিখতে পারি এইচ ইস টু আর ইকুয়াল টু 2:1, ঠিক আছে। এই এইচ বাই আর আছে সেটাকে আমরা চাইলে এইচ ইস টু আর করতে পারি, 2/1 আছে চাইলে আমরা 2:1 করতে পারি, ব্যাপারটা তো একই হলো। দেখো এল স্কোয়ারের যে ভ্যালুটা সেটা এল স্কোয়ার লিখেছি, আর তার স্কোয়ার করলে আমরা আর স্কোয়ার লিখেছি, রুট পাইতে তার স্কোয়ার করে 5 লিখেছি, এল স্কোয়ারের মান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখেছি, আর স্কোয়ার ইন্টু 5 মানে 5 আর স্কোয়ার লিখেছি। এবার এই প্লাস আর স্কোয়ারটা ওপাশে পাঠাচ্ছি, তাহলে মাইনাস আর স্কোয়ার হচ্ছে 5 আর স্কোয়ার থেকে আর স্কোয়ার বাদ দিলে 4 আর স্কোয়ার। এই আর স্কোয়ারটা নিচে নিয়ে নিলে আমাদের অঙ্ক আরামসে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারি, ঠিক আছে। তো দেখো এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তো এই অঙ্কটাকে আরও শর্টে করা যায়, তোমরা চাইলে আরও কম স্টেপে করতে পারতাম। অনেকে বলবে স্যার আপনি বেশি বড় স্টেপ করে ফেলছেন, হ্যাঁ করে ফেলছি, কারণ তোমাদেরকে বোঝানোর জন্য আমাকে বেশি বড় স্টেপ বলতে হচ্ছে, নাহলে এইসব অঙ্ক মুখে মুখেও হয়ে যায়। আমাদের বাড়ির স্টুডেন্টরা জানে যে এইখানে যে কটা অঙ্ক থাকে, শঙ্কুর অঙ্ক বলো, গোলকের অঙ্ক বলো বা হচ্ছে আয়তঘন অঙ্ক বলো, আমি ওদেরকে জেনারেলি মুখে মুখেই করিয়ে দিই, ঠিক আছে। কারণ ওরা মুখে মুখে যদি বুঝতে পারে তাহলে আমি মুখে মুখেই বলে দিই। আমি চাইলে এটাকে 2 লাইনের মধ্যে বা 1 লাইনের মধ্যে নামিয়ে দিতে পারতাম, জাস্ট তোমরা বুঝতে পারবে কিনা সবার, যারা এখানে রয়েছে সবাই হয়তো বুঝতে পারবে না, অনেকের প্রবলেম হতে পারে, তো সেই জন্য আমি একটু স্টেপটা বাড়িয়ে করলাম, ঠিক আছে। তোমরা চাইলে আরও শর্টেও করতে পারো, অসুবিধা নেই কিছু, ঠিক আছে। তো যাকে এবার এই হচ্ছে তাহলে তোমাদের অঙ্কটা। দেখো এইখানটাতে এই জায়গাটা থেকে আমরা একটু স্টেপ কমাতে পারি। এই যে এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার বেরিয়েছে না, এই জায়গাটাকে আমরা একটু শর্ট করে করতে পারি। দেখো এইখানে আমরা কি পেয়েছি যে এইচ স্কোয়ার ভ্যালু হচ্ছে 4 আর স্কোয়ার, তো এইচ স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে 4 আর স্কোয়ার। তো আমরা এখান থেকে স্কোয়ার তুলে দিলে এখানে তার মান আমাদের কি চলে আসবে, রুট। তাহলে এইচের যে মানটা সেটা কি বেরিয়ে যাবে, 4-এর রুট করা মানে কত বেরোবে 2, আর স্কোয়ারের রুট করা মানে কত বেরোবে আর, এই আরটা এইচের নিচে নিয়ে নাও, ব্যাস তাহলেই হয়ে গেল। এইচ বাই আর ইকুয়াল টু থেকে যাচ্ছে 2, তো 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইচ ইস টু যদি আমরা আর করি তাহলে আমাদের কি দাঁড়াবে 2:1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এইচ ইস টু আর মানে 2:1। তাহলে এটা বুঝতে পেরেছো, 14 দাগে 2-এর অঙ্ক ছিল ওটা, ঠিক আছে। চলে আসছি হচ্ছে 14 দাগে 3-এর অঙ্কটাতে, ওকে। দেখো পরের যে অঙ্কটা দিয়েছে, যে বলছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে ভি, একটা শঙ্কুর আয়তন বলে দিয়েছে ভি, ভূমির ক্ষেত্রফল কি বলে দিয়েছে এ, উচ্চতা বলে দিয়েছে হচ্ছে এইচ, উচ্চতা বলে দিয়েছে এইচ, ভূমির ক্ষেত্রফল এ, ঠিক আছে। আমাকে একটা কথা বলো, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হয়? আয়তন হচ্ছে যে ভি এর মান কি হবে 1/3 পাই আর স্কোয়ার আর হচ্ছে এইচ বলতে এখানে বড় হাতের এইচ, কারণ উচ্চতার মানটা বলে দিয়েছে বড় হাতের এইচ, তাই জন্য এই যে এইচের জায়গাতে আমরা বড় হাতের এইচ লিখেছি। তাহলে ভি এর কী মান হবে 1/3 পাই আর স্কোয়ার বড় হাতের এইচ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ভূমির ক্ষেত্রফলটা কী হবে? ভূমিটা কার মতো? একটু আগেই করিয়েছি, ভূমি হচ্ছে বৃত্তের মতো। তো বৃত্তের ক্ষেত্রফল কী হয়? পাই আর স্কোয়ার। তাহলে এখানে যে ভূমিটা থাকবে তার ক্ষেত্রফল কী হবে? পাই আর স্কোয়ার।
ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাহলে এতটা পয়েন্ট যদি বুঝতে পেরে থাকো, এই অঙ্ক তো হালুয়া হয়ে গেছে। দেখো এবার কী করে করবো। এখানে দেখো এর মান, এ বলতে কোনটা, এ বলতে এইটা, এর মান হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এর জায়গাতে আমরা পাই আর স্কোয়ার লিখলাম ভাই, ইন্টু এইচের মান কত, এইচের মান হচ্ছে এইচ, তাহলে এখানে এইচ লিখলাম। ঠিক আছে, নিচে দেখো ভি, ভি এর মান কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে ভি এর জায়গাতে কী লিখবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো এইচ এইচ কাটলো, আর স্কোয়ার কাটলো, পাই পাই কাটলো, তাহলে ওপরে কি থাকছে 1, নিচে কি থাকছে 1/3, তাহলে ওপরে 1 নিচে থাকছে 1/3। তো এই 1/3 পার্টটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, ওপরে 1 থাকবে, ইন্টু এই নিচের পার্টটা যদি উল্টে যায়, ভাগ থেকে গুণে যখনই আসবে 3/1 হয়ে যাবে। তো এই আমাদের তাহলে 3 একে 3 আর নিচে 1 দিয়ে ভাগ, মানে আলটিমেট অ্যান্সার আসবে 3। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এখানে ওপরে রয়েছে 1, নিচে রয়েছে 1/3, তাহলে এই একটাকে আমরা ভাগ করছি 1/3 দিয়ে। তাহলে 1কে আমরা 1/3 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগ থেকে যখনই আমরা গুণে যাব, নিচের পার্টটা কী হয়, উল্টে যায়, তাহলে 3/1 হয়ে যাবে। আর ওপরে যেরকম 1 ছিল সেরকম 1 বসবে, আর 1/3টা উল্টে বসবে, অর্থাৎ 3/1 হবে। এটা উল্টে গেছে, 1/3টা উল্টে গেছে, তাহলে 3/1 হয়ে বসেছে। তাহলে কী হবে, এই 1 আর এই 1 যদি কেটে যায়, তাহলে শুধু 3 পড়ে থাকে। এই তো হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমরা 14 দাগে 3-এরটাও কমপ্লিট করলাম, 4-এরটাতে আসি। দেখো 14 দাগের 4-এর অঙ্কটাতে যেই আসলাম, কি দেখতে পাচ্ছি, বলছে একটা শঙ্কুর যেটা আয়তন হবে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর যেটা আয়তন হবে, সেটা 500 তলের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান। তাহলে দেখো একটা শঙ্কুর যেটা আয়তন হবে, সেটা একটা শঙ্কুর 500 তলের ক্ষেত্রফলের সমান, মানে আয়তনটা শঙ্কুর 500 তলের ক্ষেত্রফলের সাথে সমান বলে দিয়েছে বইতে। এটা নিশ্চয়ই আমি বানিয়ে লিখিনি, বইতেই বলা আছে কি, যে শঙ্কুর আয়তন শঙ্কুর 500 তলের ক্ষেত্রফলের সাথে সমান। তো যেটা বলা আছে সেটা লিখেছি। এবার কি বলছে শঙ্কুটার উচ্চতা এইচ ছোট হাতের, আর ব্যাসার্ধ হচ্ছে আর, যেটা বলাই থাকে সব জায়গায়। তাহলে 1/h² প্লাস 1/r² মান কত হবে বার করো। আচ্ছা দেখো খুব সহজ অঙ্ক, উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে 1/h² প্লাস 1/r² মান বার করতে হবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি ভাই বলো? শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই r² এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের ফর্মুলা। শঙ্কুর 500 তলের ফর্মুলা কি, পাই আর এল, এটা হচ্ছে 500 তলের ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা দেখো এবার দেখো এইখানে যে পাইটা আছে আর এখানের যে পাই আছে, এই দুটো পাই আমি কেটে দিতে পারি। তো কেন কাটতে পারি, এই পাইটা এখানে আছে, দেখো 1/3 সাথে পাইটা গুণে আছে, তো এই 1/3 সাথে পাই যদি গুণে থাকে, তো এটাকে যখন আমরা এখান থেকে ওপাশে নিয়ে যাব, তখন এই পাইটা ওপর থেকে এরকম নিচে যাবে, তাই তো 1/3 সাথে পাইটা তো গুণে আছে, তাহলে এই পাইটা যখন এখান থেকে ওপাশে যাবে, তখন এই পাইটা এর নিচে যাবে, তাহলে ওপরের পাই আর এই পাইটা যখন নিচে চলে যাবে, তাহলে ওপরের পাই আর এই পাইটা যখন নিচে যাবে কেটে যাবে, হ্যাঁ কি না, কাটবে। আচ্ছা ঠিক একই রকমভাবে এখানের একটা r² আর এখানের একটা r কাটবো, তাহলে এখানে আমরা একটা r লিখতে পারি। কারণটা কি, এই r² এখান থেকে যখনই এর নিচে চলে যাবে, তখন কি হবে, বা এই rটা যদি এর নিচে চলে আসে, কারণ এই পাই আর আরটা গুণে আছে, তো আমরা চাইলে এই আরটাকে আমরা এই r² নিচে আনতে পারি। তাহলে ওপরের r² এই আরটা যখন এর নিচে আসবে, আরটা নিচে থাকবে, তাহলে ওপরের r² আর নিচের আর কাটবে, তাহলে এখানে আর পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি আর এইচ, আর নিচে পাচ্ছি 3, তাহলে আর পাচ্ছি, এইচ পাচ্ছি, নিচে পাচ্ছি 3, এখানে কি পাচ্ছি, এল পাচ্ছি, তাহলে এল লিখলাম। আশা করি এতটা পর্যন্ত বোঝা গেছে। আমাদেরকে কি বলেছে, 1/h² প্লাস হচ্ছে 1/r² এর মান বার করতে। ভালো কথা। তো দেখো এখান থেকে ডাইরেক্টও করা যায় অঙ্কটাকে, আর তোমাদের বইয়ের যেরকমভাবে দিয়েছে সেরকমভাবেও করাতে পারি। দেখো এখানে দিয়েছে 1/h² প্লাস হচ্ছে 1/r², এটার মান বার করতে বলেছে। তো দেখো এটাকে আমরা লসাগু করে নিচ্ছি ফার্স্টে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে লসাগু করে নিই, তাহলে আমরা কি পাবো, দেখো আমরা পাবো হচ্ছে r² h² লসাগু পাবো, কারণ হরে h² আছে, এর হরে r² আছে, তাই লসাগু করলে r² h² পাবো। ঠিক আছে, এবার দেখো h²কে এইটা দিয়ে যখনই ভাগ করব, এই h² এটা দিয়ে যখনই ভাগ করব, h² আর এইটা কেটে যাবে, পড়ে থাকবে r², যেটা ওপরে লিখবো। ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এই r² দিয়ে এইটাকে যখনই ভাগ করব, এই r² কেটে যাবে, শুধু h² পড়ে থাকবে, তাহলে এখানে সেটা লিখলাম h²। আচ্ছা দেখো ওপরে যেটা আমাদের r² আর h², সেটার মানে আমরা এইটা জানি নিশ্চয়ই l², আর নিচে জানি হচ্ছে r² h²। বলো এটা কোথা থেকে এলো, r² আর h² এর যোগফল মানেই হচ্ছে l²। আমরা একটু আগেও প্রমাণ করেছি, যদি এরকম একটা শঙ্কু থাকে, ঠিক আছে, শঙ্কুর যদি এইটা যদি ব্যাসার্ধ হয় আর এটা যদি তোমার উচ্চতা হয় এইচ, এটা যদি তোমার এল হয়, তাহলে এই যে পার্টটা, এইটুকু পার্ট একটা সমকোণী ত্রিভুজের মতো দেখতে হয়। যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এই এলটা, এই এলটা অতিভুজ মানে
উচ্চতা স্কোয়ার আর হচ্ছে ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, মানে এখান থেকে আমরা কি পাই এল স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, মানে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার। বলো এটুকু বুঝেছো কি না? যেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সেটা মানে হচ্ছে লম্ব স্কোয়ার আর হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার কত? এইচ স্কোয়ার, ভূমি স্কোয়ার কত? আর স্কোয়ার। তাহলে এল এর মানটার স্কোয়ার মানে কি হচ্ছে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এল স্কোয়ার যদি আমরা চাই তো এল স্কোয়ারের মান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার। তাহলে যেখানে আমরা আর স্কোয়ার আর এইচ স্কোয়ার দেখলাম সেখানে আমি চাইলে এল স্কোয়ার লিখতেই পারি। আশা করি আমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি এতটা পর্যন্ত। ঠিক আছে, চলো আগে বাড়ি তাহলে। এবার দেখো এইটা আমি একটুখানি এপাশে সরিয়ে দিচ্ছি। দেখো এল স্কোয়ার, তো এল এর মান আমি কি দেখেছি আর এইচ বাই হচ্ছে 3, তাই তো? তো এল এর মান আমি দেখেছি হচ্ছে আর এইচ বাই হচ্ছে 3। তাহলে এল এর জায়গাতে আমি তাই করলাম, আর এইচ বাই হচ্ছে 3 রেখে দিলাম, তার মাথায় তো কি আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার করে দিলাম। এল এর মান ছিল আর এইচ বাই 3, তাহলে এল এর জায়গাতে আমরা লিখেছি আর এইচ বাই 3। এল এর মাথায় স্কোয়ার ছিল, তাহলে এটার মাথাও স্কোয়ার করেছি। বাই দিয়ে কী লিখবো? আর স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, তো দেখো ওপরে কি হচ্ছে এই স্কোয়ারটা আর এর মাথায় পড়ে আর স্কোয়ার, এই স্কোয়ারটা এইচের মাথায় পড়ে এইচ স্কোয়ার, এই স্কোয়ারটা 3-এর মাথায় পড়ে 9 হবে। তাহলে এই স্কোয়ারটা যখন আর এর মাথায় পড়বে আর স্কোয়ার, এই স্কোয়ারটা যখন এইচের মাথায় পড়বে এইচ স্কোয়ার, এই স্কোয়ারটা যখন 3-এর মাথায় পড়বে 9 হয়ে যাবে। আর নিচে কি আছে? আর স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, তো এই আর স্কোয়ার এইচ স্কোয়ারের নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এই নিচের পার্টটা ভাগ হচ্ছে এই উপরের পার্টটাকে আমরা ভাগ করছি নিচের পার্টটা দিয়ে, তাহলে নিচের পার্টটা কী হবে? উল্টে যাবে। তার যেমন আগের অঙ্কটা করলাম, তাহলে এখানে আর স্কোয়ার আর এইচ স্কোয়ার বাই 9টা যেরকম আছে সেরকম থাকলো, আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে 9 যেরকম আছে থাকলো। নিচের পার্টটা উল্টে গেল, অর্থাৎ উপরে চলে গেল 1, নিচে থাকলো হচ্ছে আর স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওপরের আর স্কোয়ার এইচ স্কোয়ার আর নিচের আর স্কোয়ার এইচ স্কোয়ার পুরোপুরি কেটে গেল। তাহলে ওপরে কি থাকলো 1, নিচে কি থাকলো 9, তাহলে এটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার। দেখো উপরে 1 আছে 1, নিচে 9 আছে নিচে 9। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি দাঁড়িয়ে গেল আমাদের 1/9। আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমরা 4-এর দাগের অঙ্কটাও এখানে কমপ্লিট করলাম। চলে আসা যাক নেক্সট অঙ্কতে। তো চলে আসলাম আমরা পরের অঙ্কটাতে, যেখানে বলছে যে একটা লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3:4। তাহলে লিখেছি দেখো চোঙের ভূমির ব্যাসার্ধ আর বাই দিয়ে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দুটোর অনুপাত কত বলে দিয়েছে? 3:4, মানে 3/4। যেটাকে ইস্টুতে দেবে সেটাকে আমরা চাইলে বাই ফর্মে লিখতে পারি। তাহলে চোঙের ভূমির ব্যাসার্ধ বাই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু 3/4। আচ্ছা, চোঙের ভূমির ব্যাসার্ধটাকে আমি ধরে নিলাম হচ্ছে R1, শঙ্কুর ভূমির ব্যাসার্ধটাকে ধরে নিলাম R2, চোঙেরটাকে ধরে নিলাম R1, শঙ্কুরটাকে ধরে নিলাম হচ্ছে R2। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম, 3/4 আছে 3/4 লিখলাম। এতটা পর্যন্ত কোথাও কঠিন লাগার কথা নয়। তারপর দেখো চোঙের উচ্চতা শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 2:3 বা 2/3। তাহলে আমি একটা কাজ করছি, চোঙের যে উচ্চতা সেটাকে ধরে নিচ্ছি H1, শঙ্কুর উচ্চতাটাকে ধরে নিচ্ছি H2, তো দেওয়া আছে 2/3। চোঙের উচ্চতাটাকে আমি ধরেছি H1, শঙ্কুর উচ্চতাটাকে ধরেছি আমি H2। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। এবার কি বলছে? বলছে চোঙ আর শঙ্কুর আয়তন অনুপাত। তাহলে যেরকম বলেছে সেরকম লিখবো, চোঙের আয়তন বাই হচ্ছে আমাদের কি? বাই হচ্ছে আমাদের শঙ্কুর আয়তন। চোঙ আর শঙ্কুর আয়তন অনুপাত চেয়েছে, তাহলে চোঙের আয়তন বাই হচ্ছে আমাদের কি? শঙ্কুর আয়তন। নয় বলো এটা বুঝেছো কি না? চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে চোঙের আয়তন বাই দিয়ে শঙ্কুর আয়তন। নিশ্চয়ই এতটা পর্যন্ত বোঝা গেছে। চোঙের আয়তন বার করার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। আমার চোঙের ভিডিও করা আছে, ঠিক আছে? চোঙের ভিডিও করা আছে, পুরো চোঙ কমপ্লিট করেছিলাম, যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নিতে পারো। চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। কিন্তু দেখো চোঙের ব্যাসার্ধটাকে আমি R1 ধরেছি, তাহলে এই আরটা আর না হয়ে কী হবে? R1। উচ্চতাটাকে দেখো আমি কি ধরেছি? H1 চোঙেরটাকে, তাহলে এইচ না হয়ে কী হবে? H1। নিশ্চয়ই এতটা পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? এটা শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, অনেকবার হয়ে গেছে। আচ্ছা দেখো শঙ্কুর যেটা ভূমির ব্যাসার্ধ সেটাকে আমরা R2 ধরেছি, তাহলে আর না লিখে এটাকে কি লিখবো? R2। উচ্চতাটাকে আমি কি লিখেছি? H2, তাহলে এইচ না লিখে কি লিখবো? H2। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে ওপরের দেখো পাই, নিচের দেখো পাই, কেটে গেল। এবার দেখো R1 আর R2-র যে অনুপাত, আর নিচে রয়েছে হচ্ছে 1/3। তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, R1 আর R2 লিখে তার বাইরে এরকম স্কোয়ার দিতে পারি, আর
এইরকমভাবে লিখতেই পারি জিনিসটাকে। উপরে H1 আছে লিখলাম, H2 আছে লিখলাম, নিচে যেরকম 1/3 ছিল সেরকম লিখলাম। বলা তারা পর্যন্ত অসুবিধা নেই। তাহলে দেখো এইখানে কি হচ্ছে যে তোমার এই R1 আর R2, এই R1 আর R2-র মান হচ্ছে, দেখো R1 আর R2-র মান হচ্ছে 3/4। তাহলে R1 আর R2-র জায়গাতে আমি কি বসাবো, আমি বসাবো হচ্ছে এখানে 3/4, তার হচ্ছে তোমার স্কোয়ার, নিচে রয়েছে 1/3। ঠিক আছে, H1 আর H2, H1 আর H2-র যে অনুপাতটা সেটা হচ্ছে 2/3। তাহলে তাই করছি এখানে ইন্টু দিয়ে লিখছি 2, ইন্টু দিয়ে লিখছি হচ্ছে 3, মানে ইন্টু 2/3। এতটা পর্যন্ত বোঝা গেছে। তাহলে দেখো এখানে নিচের 3টা আর ওপরের 3টা কেটে যাচ্ছে, কারণ এটা 1/3 আছে আর এখানে ইন্টু 3 আছে। এতটা পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে। এবার দেখো, এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেটা হচ্ছে 3-এর স্কোয়ার মানে 9 ইন্টু 2, মানে ওপরে হবে হচ্ছে কত 18, নিচে কত হবে 4 তার স্কোয়ার মানে কত হবে 16। তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত পড়ে থাকে 9, নিচে কত পড়ে থাকে 8। তাহলে অ্যান্সার কত দাঁড়িয়ে গেল 9 হয়ে গেল 8, বা আমরা চাইলে এটাকে লিখতে পারি 9:8। আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওতে আমরা কতদূর পর্যন্ত কমপ্লিট করলাম, শঙ্কুর যে চ্যাপ্টারটা আছে ওটাকে আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। আশা করি এত কিছু করানোর পরে তোমাদের অসুবিধা থাকার কথা নয়। তা সত্ত্বেও যদি তোমাদের অসুবিধা থেকে থাকে তাহলে সেটা তোমরা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাও, আমরা চেষ্টা করব ওটাকে আরও কোনোভাবে যদি সলিউশন করে দেওয়া যায়। ঠিক আছে, তো এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারছো না আবার ভিডিওটা দেখো, এত সহজ করে বোঝাচ্ছি তাও যদি বুঝতে না পারো আবার দেখো, আশা করি বুঝতে পেরে যাবে। এবং আমরা এইভাবে পরিমিতির দুটো বড় বড় সেকশন শেষ করলাম, একটা চোং পুরো কমপ্লিট করে দিয়েছি, শঙ্কু পুরো কমপ্লিট করে দিয়েছি। প্লেলিস্টের যে লিঙ্কটা সেটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তার সাথে কমেন্ট সেকশানেও পিন করে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমরা চোঙের পার্ট এবং শঙ্কুর পার্টটা পুরোপুরি কমপ্লিট করেছি। আমরা আয়তঘন আর আমরা গোলকটা পুরোপুরি কমপ্লিট করব। কোষে দেখি 19 করাবো, রাশিবিজ্ঞান করাবো, সবই করাবো, জ্যামিতিও করাবো, তার সাথে সাথে ফিজিক্যাল সায়েন্স যেরকম হচ্ছে সেটাও করাবো। শুধু আমাদের সঙ্গে থাকতে হবে, ভিডিওগুলোকে ভালো করে দেখতে হবে। তোমরা মন দিয়ে কেউ ভিডিও দেখো না, আমি জানি ভালো মতো। ফিজিক্যাল সায়েন্সের ভিডিও দেখার পরেও যে কোশ্চেনগুলো আমি এখানে করাই সেই কোশ্চেনগুলো আবার আমাকে কেউ পার্সোনালি জিজ্ঞাসা করো বা কেউ হোয়াটসঅ্যাপ ফেসবুকে জিজ্ঞাসা করো, সেই জন্যই বুঝতে পারি যে ফিজিক্যাল সায়েন্সের ভিডিও কেউ ভালো করে দেখো না, শুধু ডিমান্ড করো স্যার ফিজিক্যাল সায়েন্সের ভিডিও দিন, কিন্তু কেউ দেখো না ভালো করে। যদি দেখো তাহলে সেই কোশ্চেনটা যেটা আমি বোঝাচ্ছি ভিডিওর মধ্যে সেই রিলেটেড প্রবলেম দিলে কেন তোমরা সলভ করতে পারছো না। তো তোমাদেরকে বলবো যারা ভিডিও দেখছো ভালো করে মন দিয়ে ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। এবং ম্যাথের যা ভিডিও বুঝিয়েছি এতদিন পর্যন্ত সবকটা যদি ভালো করে দেখো তো আশা করি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থাকার কথা না। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো এবং জীবনে অনেক বড় হও, উন্নতি করো এবং পরীক্ষা খুব ভালো করে দেবে এবং ম্যাথসে লেটার পেয়ে আমাকে জানাবে। ওকে, বাই।